আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল প্রতিরোধেও নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহকারীদের আইনের আওতায় আনা হবে এবং খাতা মূল্যায়নের মানও নিশ্চিত করা হবে। সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা অতিরিক্ত শাখা পেয়েছি 2001 থেকে 2006 একটি বারের জন্য এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি অত্যন্ত সিরিয়াস ছিলাম। এবার প্রশ্নপত্র ফাঁস হলে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায় চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে ঝিনাইদহের কোর্ট চাঁদপুরে সুধীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য যা করা দরকার তাই করবে সরকার। গুরুত্বপূর্ণ এরকম অধ্যাদেশ জারি হলে সেটা যদি আইনে রূপান্তর করতে হয়, তার যদি আরও পর্যালোচনা করা প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে নতুন করে বিল এনে সেই বিষয়ে আইন প্রণয়ন করা হয়। সুতরাং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা কিংবা সেটা বর্তমান জাতীয় সংসদে সেটা গ্রহণ না করার কারণে এই প্রক্রিয়া থেমে গেল, এটা মনে করার কোনো কারণ নেই। চট্টগ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্য। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতির বক্তব্য দেন জামায়াতের মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলিত করছে না এবং বিভিন্ন ইস্যুতে জনমুখী অবস্থান গ্রহণে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি সংবিধান সংস্কার সহ বিভিন্ন রাজনৈতিক দাবির কথা তুলে ধরেন এবং সেগুলোর বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এম. লুৎফুর রহমান সহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। তারা বলেন, চলমান বিভিন্ন ইস্যুতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। গত 24 ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 10 শিশুর মৃত্যু হলো। এছাড়াও গত 24 ঘণ্টায় আরও 20 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট 72 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 23 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 344 জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে 262 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 10 জনের মৃত্যু হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবুল আকন নামে এক ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে তাকে নগদ 30,000 টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরফিন। এ সময় অবৈধভাবে মজুত রাখা প্রায় 350 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত পেট্রোল ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের জ্বালানি তেল সরবরাহে
চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের জ্বালানি বাজারেও। সরকার জ্বালানি সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেও বাস্তবে চট্টগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র সংকট। চট্টগ্রাম নগরের একাধিক পেট্রোল পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহন চালকদের। সরেজমিনে দেখা যায় কিছু ফিলিং স্টেশনে অকটেন নেই লেখা সাইনবোর্ড টানানো রয়েছে। আবার যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন যানবাহনের চালকরা। ফিলিং স্টেশন মালিকরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক সময় দিনের একটি অংশ বিক্রি চালু রেখে পরে সাময়িকভাবে বিতরণ বন্ধ রাখতে হচ্ছে। এই সংকট শুধু নগরীতেই নয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতেও পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ করছেন চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে চট্টগ্রামের আকাশপথে ফ্লাইট চলাচলে আবারও জটিলতা দেখা দিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যপ্রাচ্যগামী ও আগত অন্তত 6টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং সালাম এয়ার এর একাধিক ফ্লাইট রয়েছে। তবে আজ কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের 4টি অ্যারাইভাল ও 5টি ডিপার্চার ফ্লাইট সচল রয়েছে। বিমানবন্দরের সংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 287টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ফারুক হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, গত রাতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় গুলিবর্ষণের ঘটনায় পথচারী ও এক শ্রমিক সহ অন্তত 4 জন আহত হন। সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপ পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া। পুলিশ জানায়, এই ঘটনায় 14 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিএমপির কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কর হার যৌক্তিক করার উপর জোর দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত প্রাক বাজেট মতবিনিময় সভায় তিনি বলেন, সবাইকে চাপে না ফেলে আধুনিক পদ্ধতিতে রাজস্ব সংগ্রহ করা হবে। তিনি জানান, ভ্যাট ও কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সিস্টেম আধুনিকায়ন করা হচ্ছে এবং করদাতাদের দ্রুত রিফান্ড সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাকে ধীরে ধীরে পেপারলেস করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সভায় চেম্বার প্রশাসক মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতারা আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে একাধিক প্রস্তাবনা এনবিআর এর কাছে তুলে ধরেন। সময়ের ব্যবধানে বদলেছে একাধিক মেয়র ও প্রশাসন, তবুও স্থানান্তরিত হয়নি বরিশাল কাউনিয়া হাউজিং এলাকার ময়লার ভাগাড়টি। 4টি ওয়ার্ডের সীমানায় গড়া এই ময়লার ভাগাড়ে দিশেহারা এলাকার মানুষ। উন্মুক্ত বর্জ্যের দুর্গন্ধে বাসাবাড়ি ছাড়ছে স্থানীয়রা, বাড়ছে নানাবিধ রোগবালাই। ময়লার ভাগাড় এলাকা ঘুরে জনভোগান্তির চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। 2003 সালে পৌরসভা থেকে হয় সিটি কর্পোরেশন। তৎকালীন মাস্টার প্ল্যান ছাড়াই 30টি ওয়ার্ডের বজ্র অপসারণে বেছে নেয় 4টি ওয়ার্ডের সীমানা স্থান। কাউনিয়া হাউজিং, সাপানিয়া ও মতাসার 7 একর জমিতে ফেলা হয় নগরের সকল ময়লা। ক্লিনিক্যাল, ইলেকট্রনিক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স ও গৃহস্থলীর প্রতিদিন 250 মেট্রিক টন বজ্র ফেলা হয় এখানে। কোনো ডাম্পিং বা পরিকল্পনা না থাকায় চরম দুর্গন্ধে আচ্ছন্ন থাকে গোটা এলাকা। আসা যাওয়া তো দূরের কথা, ঘরে থাকার মতো কোনো
পরিস্থিতি নাই। ময়লার গন্ধে কত ধরনের সমস্যা হতে পারে। নানান রোগে আক্রান্ত হয়ে বাসাবাড়ি ছেড়েছে অনেকে। বসবাসের পরিবেশ না থাকায় ভেঙে যাচ্ছে বিবাহ। নীরব এলাকায় তাই মাদকের বিচরণ সর্বত্র। টোটালে মাদক বিক্রি করে এটা মাদকের একটা সিন্ডিকেট করিয়ে রাখতে আছে। মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর মা খুবই টেনশনে থাকে, তার কারণ আগে তো মধু, এখন দেয় গাঁজা। ছেলে বড় হয়েছে, কলেজে যায়, 10 মিনিট লাইব্রেরি চিন্তায় পড়িয়ে যায়। বিগত একাধিক মেয়র ও প্রশাসক ভাগার অপসারণ বা আধুনিকায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাই নতুন সরকারের নতুন সিটি প্রশাসকই এখন ভরসা। সারা বরিশালের বর্জ্যগুলো এখানে এসে ফেলায়, এখানে বসবাস করার মতো কোনো সুযোগ নাই। আমরা চাই এটি অতি দ্রুত ময়লার বাগানটি অপসারণ করা হোক সিটির ভিতর থেকে। রিসাইক্লিং করলে এই দুর্ভোগ থাকবে না, সম্পদে পরিণত হবে দাবি চেয়ারপারসনের উপদেষ্টার। বর্জ্য ব্যবস্থাপনার সাথে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন, মৎস্য চাষ সবকিছু জড়িত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতেই আপনারা একটা ভিজিবল চেঞ্জ এই বর্জ্য ব্যবস্থাপনায় দেখবেন। সিটির বাইরে স্থায়ী আধুনিক ডাম্পিং করা প্রথম চ্যালেঞ্জ বলে জানান এই সিটি প্রশাসক। এটাকে আমরা স্থানান্তরিত করে সিটির বাইরে একটি পার্মানেন্ট রিসাইক্লিং করে এটাকে সম্পদে পরিণত করার সুযোগ আছে। কাউনি এলাকার এই ময়লার ভাগাটি যেন এই এলাকাবাসীর মরার উপর খাড়ার ঘা। তাদের দাবি, যদি অপসারণ করা না হয় তবে যেন করা হয় রিসাইক্লিং পদ্ধতি। তবেই এই ভাগাটি একটি আধুনিক ডাম্পিং স্টেশনে পরিণত হবে, আর কিছুটা হলেও দুর্ভোগ থেকে মুক্তি পাবে অত্র এলাকাবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে 2701 জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা নুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাহিদুর রহমান, বিআরডিপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুস্মি সাহা সহ আরও অনেকে। লিচুর রাজ্য হিসেবে পরিচিত ঈশ্বরদী উপজেলা। মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত লিচুর মুকুল আসে। এখন সেখানকার বাগানে থোকায় থোকায় মুকুলে ভরে গেছে। লিচুর সোনালী মুকুল বসন্তের হাওয়ায় দোল খাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে মুকুল বা গুটি ঝরে না গেলে এবছর লিচুর বাম্পার ফলনে আশাবাদী চাষিরা। প্রতিনিধি আলিফ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলা। লিচু এ উপজেলার মানুষের প্রধান অর্থকরী ফসল। এ অঞ্চলে মূলত 2 জাতের লিচু সবচেয়ে বেশি হয়। এগুলোর মধ্যে মুজাফফর বা দেশি, বোম্বাই বা চায়না 3 অন্যতম। তবে বর্তমানে স্বল্প পরিসরে কদমি, কাঁঠালি, বেদেনা, চায়না 1 এবং চায়না 2 জাতের লিচুর চাষ হচ্ছে। এবছর 3100 একর জমিতে লিচু চাষ হচ্ছে। এ উপজেলায় লিচুর বাগান রয়েছে 11,270টি। গত বছর এ এলাকায় উৎপাদিত মৌসুমী লিচুর বাজার মূল্য ছিল প্রায় 600 কোটি টাকা। তবে এবছর গাছে পর্যাপ্ত মুকুল আসায় বাজার মূল্য আগের যে কোনো সময়ের রেকর্ড অতিক্রম করতে পারে বলে আশা করছেন চাষিরা। কয়েক বছর আগে থেকে এবার ফলনটা অনেক বেশি। 2500 বা 3000 টাকা যদি বেচতে পারি তা আমরা লাভবান হইতে পারবো। আর যদি এখন 2500 থেকে 3000 এটা আশা করা যাচ্ছে। আমরা এবছরে অনেক ফলন আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে। সব ঠিকঠাক যদি থাকে আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে ভালো ফলাফল পাওয়া যাবে। লিচুর মুকুল ঝরে পড়া রোধে গাছে পানি দেয়া, কীটনাশক স্প্রে সহ বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচুর ফলন হবে। এক এক গাছে দেখা যায় 15,000, 12,000, বড় গাছগুলোতে আছে 20,000, 12,000। কিছু কিছু ধরে গেছে, অনেক জায়গায় ধরে গেছে, অনেক জায়গায় ভালো আছে। এদিকে আমার এদিকে আল্লাহ দিলে ইনশাল্লাহ
খুব ভালো মূল্য আছে। আশা করা যায় 2021, 2200 অথবা 2500 এর মান পাওয়া যেতে পারে। ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, এবার 31,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি যেন এই লিচু না ঝরে যায়। আপনারা জানেন যে এই ঈশ্বরদীর লিচুটা আমাদের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি একটি ঈশ্বরদীর জন্য ব্র্যান্ডিং। শবনম অবনী, মাই টিভি। কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে চরম সংকটে ঐতিহ্যবাহী এই শিল্প। তবে এত কিছুর পরও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছেন অনেকে। দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া যেন শিল্পের তুলিতে আঁকা একটি স্বর্ণালী ছবি। এদিকে বাজারজাতকরণ এবং আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃৎশিল্পীদের বাসস্থান, যাদের নান্দনিকতা ও সৃষ্টিশীলতা সহজেই যে কারোর মনকে পুলকিত করে। একসময় এই গ্রামগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর প্রসারের কারণ ও অনুকূল বাজারের অভাবে এ শিল্প আজ বিলুপ্তির পথে। আগের মতো মাটির জিনিসের চাহিদা না থাকায় এর স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম, মেলামাইন ও প্লাস্টিক। মাটির যে পরিস্থিতি, যে দাম, সেই জন্য আমাদের কাজের মূল্য আসে না। আমি সংসার চালাইতে পারি না, আমার সমস্যা হয়ে যায় খুব। টাক মাটির দাম কিনতে হয় 8,000, 10,000 টাকা। এনে ধরেন হয় ওই 2-3 পুরা হয়, তাতে খড়ি 3,000 টাকা খড়ি লাগে। আগে মাটির জায়গা জায়গাতে আগার পাগার কাটছে মেশে আমরা মাগনা তুলে আনছি, আর এখন টাকা দেওয়া মাটি পাওয়া যায় না। প্লাস্টিক, সিলভারের জিনিস বাড়ানোর জন্য এই কাজটা চাহিদা কমে গেছে। প্লাস্টিক সিলভার বাড়ানে মানে পালে শিল্প গাছ বসে গেছে। মৃৎশিল্পীরা বলেন, দুঃখ কষ্টের মাঝে দিন কাটলেও তারা এখনো স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও কদর বাড়বে মাটির পণ্যের। আর সেই সুদিনের অপেক্ষায় আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মৃৎশিল্পের হারানো দিন ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। সেই প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে উপজেলা থেকে যেই দপ্তরগুলো থেকে সহজ শর্তে ঋণ দেওয়া যায় সেগুলোর সাথে সমন্বয় করে দিয়ে তাদের জন্য তারা যেন সহজ শর্তে ঋণ পান সেই ব্যবস্থা করা যেতে পারে। মেলাতে তাদেরকে একটা সুযোগ করে দেয়া, ই-কমার্সের মাধ্যমে তাদের যে প্রচারণা চালানো, পর্যটন যে এরিয়াগুলো আছে সেখানে যেন তারা কাছাকাছি তারা পর্যটনের জন্য যারা আসবেন তাদের কাছে বিক্রি করতে পারে, এই ধরনের ব্যবস্থাগুলো রাখা, এগুলোই আমার মনে হয় প্রাথমিকভাবে তাদের জন্য বেশ উপকারে আসবে এবং আমরা প্রচেষ্টা চালাবো। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এই পণ্যের বাজার সৃষ্টিতে জরুরি পদক্ষেপ প্রয়োজন। এদিকে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে এর বাজার সৃষ্টি এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফটিজিং ও মাদক বিরোধী সমাবেশ করে সদর থানা পুলিশ। সদর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ও ইফটিজিং বন্ধে ও ছাত্রছাত্রীদের নিরাপত্তায় বিশেষ সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ। গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির স্টল পরিদর্শন করেন। এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও এসিল্যান্ড জসিমউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল্লাহ ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আচগানায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সীসা তৈরি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিচালিত এই অভিযানে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এই সীসা কারখানায় অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। সহকারী কমিশনার বলেন, পরিবেশ দূষণকারী এবং অবৈধভাবে গড়ে ওঠা এমন কারখানার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন। কারখানাটি গুঁড়িয়ে দেওয়ার ফলে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, জানা যায় মাস কয়েক আগেই এই সীসা কারখানা ধ্বংস করে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ, কিন্তু আইন অমান্য করে তারপরেও আবারও চালু করেন এই কারখানাটি। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর 2025-26 শিক্ষাবর্ষে এ বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ ক্যাম্পাসে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এবারে জিএসটি ভর্তি পরীক্ষা 20টি বিশ্ববিদ্যালয়ে এ বিজ্ঞান ইউনিটে সারা দেশ থেকে মোট 1,66,162 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 10,472 জন। মধ্যরাত থেকে লাইন দিয়ে 9 থেকে 10 ঘন্টা পরে মিলছে 500 টাকার পেট্রোল। এর মধ্যে 2 বেলা খাওয়ার জন্য খরচ হচ্ছে 300 টাকা। এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে মেহেরপুরের বাইকারদের। সকালে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় বাইকারের দীর্ঘ লাইন। তাদের কেউ কেউ গতকাল সন্ধ্যা থেকে লাইন দিয়েছেন। সকাল 8টায় ফিলিং স্টেশন চালু হওয়ার আগেই সারতে হচ্ছে নাস্তা। দীর্ঘ সময় যারা লাইনে রয়েছেন তাদের প্রয়োজন হচ্ছে দুপুরের খাবার। বাইকারদের চাহিদা থাকায় ফিলিং স্টেশনের আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। খিচুড়ি ও সাদা ভাত এবং মাছের তরকারি দিয়ে খাবার সেরে নিচ্ছেন তেলের অপেক্ষায় থাকা বাইকাররা। তবে 500 টাকার জ্বালানি তেল পেতে খাবার খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে বাইকারদের মনে। এদিকে দিনরাত তেল পাম্পে ক্রেতাদের লাইনের কারণে অস্থায়ী আরও কিছু খাবারের দোকান ভিড়েছে ফিলিং স্টেশনগুলোর আশপাশে। 7 দিন ধরো সিরিয়াল দিয়ে পড়ে আছে, তাকে হচ্ছে খিদিমিদি লাগে। আমি ওই জন্যই তাকে আমি হচ্ছে ভাত মাছ ডিম ভাত এগুলো আমি তাকে জন্য হচ্ছে সেবা করছি। রাত 4টার সময় আসছি, অনেক খিদা লাগছে, তাই আমরা খাইছি। ভোলার চরফেশনে মায়া নদীতে গোসল করতে গিয়ে আলমগীর নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে শশীভূষণ থানায় এওয়াজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিখোঁজের সহকর্মীরা জানান, গোসল করতে এসে দেখি নদীর তীরে আলমগীরের লুঙ্গি, ব্রাশ ও জুতা পড়ে আছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছেন বলেও জানান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। নাটোরের সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 2 দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত শুক্রবার দুপুরে মেলায় আগত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শারমিন সুলতানা সহ আরও অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে শুক্রবার উত্তরা স্থানীয় একটি স্কুলে পবিত্র মাহে রমজান উপলক্ষে গৃহীত কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মহানগরী মজলিসের সূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য উত্তরা পূর্ব জোন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসের শূরা সদস্য উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম এবং উত্তরা পশ্চিম থানা আমির জনাব মাজহারুল ইসলাম। প্রায় 5 শতাধিক প্রতিযোগীর রেজিস্ট্রেশন ও মাসব্যাপী চলা কোরআন অধ্যয়ন প্রতিযোগিতা ক্যাম্পেইনের শেষে চূড়ান্ত মেধা যাচাই পরীক্ষায় উত্তরা পূর্ব থানার সকল রুকন কর্মী, সহযোগী ও সর্বস্তরের জনশক্তিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ। বাংলাদেশে প্রথমবারের মতো নিরাপদ, ত্রুটিমুক্ত ও বিশ্বমানের সফটওয়্যার তৈরির লক্ষ্যে ও এআই রিলেটেড সফটওয়্যার টেস্টিং এর জন্য প্রতিষ্ঠিত হয়েছে সফটওয়্যার টেস্টিং ক্লাব। শিক্ষার্থীদের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টে আধুনিক টেস্টিং টুল ব্যবহার, হাতে কলমে প্রশিক্ষণ এবং ইন্ডাস্ট্রি সংযোগ তৈরির মাধ্যমে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাভার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে কেক কেটে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে ক্লাবের সদস্যদের কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্টের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সফটওয়্যার ডেভেলপমেন্ট এত বাড়ছে যে আসলে টেস্টিং এর দিকে লোকজনের কিন্তু অ্যাটেনশন কমে যাচ্ছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে এআই জেনারেটেড যেসব সফটওয়্যার গুলো আছে এগুলো টেস্ট করার জন্য আমাদের কিছু একটা দরকার। পুরো বিশ্বে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর যেভাবে গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবে এসকিউএ বা সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স এবং টেস্টিং এর উপর ততটুকু গুরুত্ব আরোপ করা হয় না। আমাদের ইউনিভার্সিটিতে এটা খুবই রেয়ার এবং ইউনিভার্সিটি হিসেবে এই ধরনের সকল প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভিটি থাকা এবং এঙ্গেজ করা স্টুডেন্টকে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে।